আজকে আবার নতুন একটা প্র্যাকটিস সেটে চলে আসলাম। আপকামিং তোমার যে গ্রুপ সি গ্রুপ ডি আসছে এবং অন্যান্য যে তোমার এক্সামগুলো আসছে তার সব এক্সাম তোমার কাজে লাগবে। কারণ দেখো জিকে কোশ্চেন কিন্তু প্রত্যেকটা এক্সামের প্রায় কম বেশি 19-20 একই থাকে। এই জন্য আমি কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসছে বিগত বছরে সেই কোশ্চেন নিয়ে কিন্তু আমি তোমার আলোচনা করব। চলো দেখা যাক কী বলছে। আজকের প্রথম কোশ্চেন বলছি কি, অসহযোগ আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করা হয় কেন? আমরা কোথায়? কীভাবে? উত্তর হবে নাগপুর অধিবেশনে। দেখো লাহোর কবে, আগে পর জানিনি আমরা যে অসহযোগ আন্দোলন কবে শুরু হয়েছিল? 1920 সালে শুরু হয়েছিল। এবার দেখো লাহোর কবে হয়েছিল? লাহোর তোমার হয়েছিল 1929 সালে লাহোর হয়েছিল। এখানে কী ছিল? পূর্ণ স্বরাজ বা মানে একেবারে যদি স্বাধীনতা চেয়েছিল। আর এই জন্য দেখো 1930 সালে 26শে জানুয়ারি কী হয়েছিল? লাহোরে 3 কালার পতাকা উত্তোলন করা হয়েছিল। এই জন্য দেখো আমাদের সংবিধান যখন চালু হয় এই 26 জানুয়ারি তোমার কিন্তু চালু হয়েছিল। কারণটা কি? এদিন আমরা পূর্ণ স্বরাজ বা প্রথম স্বাধীনতা আন্দোলনের পতাকা উত্তোলন করেছিলাম তার জন্য। এবার দেখো আসে গুজরাট, এখানে কোনো ছিল না, কিছু না। তৃতীয় গোল করেছিল 1931-এ, যেখানে প্রথমবার কংগ্রেস এর হয়ে গান্ধীজি কী করেছিলেন? এই গোল টেবিলে অংশগ্রহণ করেছিলেন। তাহলে কি দেখো এটা কী হবে? কংগ্রেসের নাগপুর সেন করেছিল 1920 সালে। এবার আমি চলে আসি, দেখো কংগ্রেসের যে অসহযোগ আন্দোলন এটা কী ছিল? মানে কি সহযোগিতা করবে না বা নন কোঅপারেশন। এখানে কী হচ্ছিল? 1920 থেকে 22 পর্যন্ত চলেছিল। তো 22 কবে ছিল? 4 বা 5 ফেব্রুয়ারি বলে তোমার একটা যে কোনো একটা অপশন থাকে, বা তোমার 5 তোমার বেশি তোমার থাকে। এই 5 ফেব্রুয়ারি কী ছিল? ইউপিতে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে কী ছিল? 22 জন পুলিশকে পুড়িয়ে মারা হয়েছিল। এই জন্য 12 ফেব্রুয়ারি গান্ধী কী হয়েছিল? অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন। চলো হ্যাঁ, এখানে একটা বলে রাখি, অসহযোগ আন্দোলনে কী ছিল? আমাদের দেশীয় দ্রব্য মানে কী হয়েছিল? প্রচার হয়েছিল, আর বিদেশি দ্রব্য কী ছিল? বর্জন করা হয়েছিল। মানে শুধু দ্রব্য নয়, ইংরেজদের কোনো রকম সহযোগিতা করা যাবে না। সেখানে স্কুল কলেজ সবগুলো কী ছিল? বয়কট করা হয়েছিল, এমনকি অফিসও বয়কট করা হয়েছিল। তাহলে কী বলছে দেখো কোশ্চেন নাম্বার 2 কী বলছে? আইন প্রণয়নের জন্য শিক্ষা অন্তর্গত আছে কার? যুগ্ম তালিকার। দেখো আমরা কি মনে কীভাবে রাখবো কী করে? 2020 সালে কী হয়েছিল? নতুন একটা শিক্ষানীতি এসছে। তো কী বলা আছে? কে করেছে? এটা করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে। তার মানে কি শিক্ষা যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করবে সেটা কি? সেটা তোমার হচ্ছে তা কোন তালিকা? 1 নম্বরে কী আছে? কেন্দ্র তালিকায়। যেটা রাজ্য সরকার করবে, যেটা আইন করবে সেটা হচ্ছে রাজ্য তালিকা। যেটা রাজ্য বা কেন্দ্র দুদিন একসঙ্গে মিলে করবে সেটা হচ্ছে যুগ্ম তালিকা। যেটা তোমার শিক্ষা 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কত ছিল? 1976 সালে। এই সময় কী হয়েছিল? শিক্ষাকে আগে ছিল কি রাজ্য তালিকা ছিল, সেখান থেকে কী হয়েছিল? যুগ্ম তালিকা তোমার নিয়ে আসা হয়েছে বা কনকারেন্ট লিস্টে তোমার আনা হয়েছে। এই 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে বলা হয়, কী বলা হয়? মিনি কনস্টিটিউশন বলা হয়। কারণ এই সময় অনেক কিছু তোমার হয়েছিল, কারণ ছিল যেমন কি তোমার 3টে জিনিস অ্যাড হয়েছিল: সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্ডিকেটিভ। এটা কি এই অ্যাক্টের মাধ্যমে অ্যাড করা হয়েছিল। চলো তাহলে কীভাবে দেখে নিচ্ছি। বলছে ভারতীয় মহাদেশের চাষবাসের প্রাচীনতম নিদর্শন কোন
প্রত্নক্ষেত্রতে পাওয়া গেছে। কী ছিল? এটা হচ্ছে মেহেরগড় সভ্যতা। তোমরা আমাকে বলবে যে মেহেরগড় সভ্যতায় দুটো খাদ্য প্রচলন ছিল মানে চাষবাসের জন্য, সেই দুটো খাদ্যের নাম কি, মানে কোন কোন চাষ করা হতো? কোশ্চেন নম্বর 4 কী বলছে? রাজ্য পাবলিক সার্ভিস কমিশনে সদস্যদের নিযুক্ত করেন কে? এটা কিন্তু কী করেন? রাজ্যপাল। রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের যে সদস্য আছে তাকে সবাইকে কে করে? তোমার রাজ্যপাল। কিন্তু এখানে একটা আছে। কি আছে? এই যে রাজ্য মানে পাবলিক সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান বা আদার্স মেম্বার যে আছে তাদের যে তোমার কী করলো? রাজ্যপাল অ্যাপয়েন্টমেন্ট দিল, কিন্তু যদি বলাই সে ইস্তফা দেবে তখন কিন্তু রাষ্ট্রপতির কাছে তাকে ইস্তফা দিতে হবে, বা রাষ্ট্রপতি কী করবে? তাকে অপসারণ করবে। কিন্তু রাষ্ট্রপতি নিজে কিছু করতে পারবে না, যদি কোর্ট তাকে অর্ডার করে তবে তাকে করতে পারবে। এবার এর মেয়াদ কবে? কত? 6 বছর কিংবা অথবা 62 বছর, যে কোনো একটা হলে তাকে কী হবে? সেই চাকরি অটোমেটিক চলে যাবে। মানে এতদিন পর্যন্ত সে চাকরি করতে পারবে, হয়তো ম্যাক্সিমাম 6 বছর, বা বয়স যখন 62 হবে তখন, যে কোনো একটা যেটা আগে হবে ওটাই তোমার কার্যকরী হবে। এবার কী বলছে? কোন আইন ব্রিটিশ সরকারকে রাজনৈতিক কার্যকলাপ দমন করার জন্য চরম ক্ষমতা দিয়েছিল? সে হচ্ছে রাওলাট অ্যাক্ট। কবে হয়েছিল? সে হচ্ছিল 1919 সালে, যাকে বলা হচ্ছে কালো আইন বা ব্ল্যাক অ্যাক্ট বলা হয়। যেই আইনে কী করেছিল? সৈফুদ্দিন কিচলু অ্যান্ড ডক্টর সত্যপাল মালিককে অ্যারেস্ট করা হয়েছিল, যেই কারণে পাঞ্জাবের জালিয়ানবাগে কী হয়েছিল? ওরা সেখানে সবাই জড়ো হয়েছিল। কেন? এই ডক্টর সত্যপাল মালিক এবং সৈফুদ্দিন কিচলুর যাকে অ্যারেস্ট না করা হয়, মানে তাকে ছেড়ে দেওয়া হয়, তার বিরুদ্ধে, তার জন্য এই যে ব্ল্যাক একটা শুরু হয়েছিল, তাই কী বলেছে? নো উকিল, নো দলিল, নো কিছু, মানে কি এর জন্য কোনো উকিল লাগতে পারে না। বর্তমান যেটা তোমার আছে UAPA, যেটা কি তোমাকে যদি অ্যারেস্ট করা হয় তুমি কিচ্ছু করতে পারবে না যতক্ষণ না কোর্ট তোমাকে ছাড়া দেয়। মানে যে তোমাকে অ্যারেস্ট করলো সে তোমাকে যদি নির্দোষ প্রমাণিত করতে পারে, মানে দোষী প্রমাণিত না করতে পারে, তাহলে তুমি ছাড়া পাবে, তার আগে তুমি ছাড়া পাবে না। সে ছিল 1919 সালের অ্যাক্ট। এবার হচ্ছে আর্মস অ্যাক্ট। এটা কেনে ছিল? 1878 খ্রিস্টাব্দে সে ছিল লর্ড লিটন। আর্মস অ্যাক্ট কী ছিল? আর্মস অ্যাক্ট ছিল ভারতীয়রা যদি আর্মস মানে কি বন্দুক পিস্তল রাখতে চাই তাহলে কী করতে হবে? তাকে লাইসেন্স নিতে হবে, কিন্তু যদি কোনো ইংরেজ রাখতে চাই তাহলে কোনো লাইসেন্স লাগবে না। সেও ছিল ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। এটা কী ছিল? এটাও সেম টাইমে এসেছিলো। এর নিয়ম ছিল কি যে তোমার এখানে ছিল, এটা লর্ড লিটন নিয়ে এসেছিলো। এরও নিয়ম ছিল যদি প্রেস মানে কি যে নিউজ পেপার ছাপানো হয়, সেখানে প্রথম নিউজ পেপারটা ইংরেজকে দেওয়া হবে। যদি ইংরেজের বিরুদ্ধে কোনো কিছু বিরুদ্ধে লেখা হয় তাহলে কী হবে? সেই প্রেসটাকে বন্ধ করে দেওয়া হবে। এই জন্য কেনা একটা আইন আনা হয়েছিল। কী বলছে? নিম্নের করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত নেই? মানে কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত মানে কোনটি কেন্দ্রীয় সরকার থেকে নেই? কর্পোরেট ট্যাক্স। দেখো বৃত্তি ট্যাক্স কী ছিল? এটা হচ্ছে যারা চাকরি করে, মানে গভর্নমেন্ট সার্ভেন্ট যাকে বলে, যেমন মাস্টার, প্রফেসর, তোমার হচ্ছে ইঞ্জিনিয়ার, ডক্টর, সবগুলো কি এটা কিন্তু পশ্চিমবঙ্গে নেই। বৃত্তি করটা পশ্চিমবঙ্গে নেই, অন্য রাজ্যে আছে, সব রাজ্যে নেই। এবার কি ভূমি রাজস্ব এটা কী করে? যে তোমার গ্রাম পঞ্চায়েত তুলে, সেটা ভূমি রাজস্ব তুলে, সেটা কার আন্ডারে আছে? সেটা রাজ্য সরকার আন্ডারে আছে।
আর কি আছে মদের উপর শুল্ক, এটা কী করে, এ তোমার রাজ্য সরকার আন্ডারে আছে। কেন আমরা জানি এই যখন লকডাউন হয়েছিল তখন কী করেছিল, সবাই মদের উপর অনেক বেশি বেশি করে কর দিয়েছিল। একমাত্র দুটো কর ছিল যে তোমার কী ছিল, জিএসটি বাইরে ছিল, একটা হচ্ছে মদ, একটা তোমার কি, একটা তোমার হচ্ছে ওটা কী বলে পেট্রোল। এই দুটোতে তোমার কোনো কর ছিল না, মানে জিএসটি ছিল না। কোনো নাগরিককে লোকসভার সদস্য হতে হলে অন্তত কত বছর বয়স হতে হবে, অন্তত তোমার হচ্ছে 25 বছর বয়স হতে হবে। আর যদি রাজ্যসভায় তাহলে কি তোমার 30 বছর। আর যদি তোমার প্রেসিডেন্ট হয় তাহলে তোমার 35 বছর। আর যদি গ্রাম পঞ্চায়েত মেম্বার হয়, সদস্য হয়, মানে কি যারা তুমি ভোটে দাঁড়াতে পারো, তাহলে কি তখন বয়স লাগে 21 বছর গ্রাম পঞ্চায়েত। এবার কী বলছে, ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্র নয় এবং পুরোপুরি এককেন্দ্রিক নয়, এটা উভয় সম্মেলন। একথা কে বলেছিলেন, একথা বলেছিলেন ডক্টর B.R. আম্বেদকর। দেখো এখানে কি দেখো, তিনি কে ছিলেন, তিনি ড্রাফটিং কমিটি চেয়ারম্যান ছিলেন এবং রাজ্যসভাকে ছিলেন, রাজ্যসভা তোমার ছিলেন কি, তিনি ছিলেন সেই সময়কার সভাপতি ছিলেন, যেটা তিনি 11ই ডিসেম্বর 1946 হয়েছিলেন। আমাদের সংবিধান চালু কবে ছিল লেখা, আমাদের সংবিধান ফার্স্ট সেশন হয়েছিল 9 ডিসেম্বর থেকে কি 26 নভেম্বর, মানে 9 ডিসেম্বর 1946 থেকে 26 নভেম্বর 1949 পর্যন্ত, কি 2 বছর 11 মাস এবং 18 দিন সময় লেগেছিল কি সংবিধান লিখতে। আর জওহরলাল নেহরু কে ছিলেন, ভারতবর্ষের প্রথম প্রাইম মিনিস্টার ছিলেন জওহরলাল নেহরু। কি বলছে, নিম্নলিখিতের মধ্যে কোনটি একক 20? তাপমাত্রা কী আছে, তাপমাত্রা হচ্ছে কেলভিন আর হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। তাপ শক্তি কী হচ্ছে, এটা হচ্ছে জুল, তা এর কী হবে 20 কারক তেজস্ক্রিয়তা। কী বলছে 10 নম্বর কী বলছে, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি দুলহস্তি জল বিদ্যুৎ শক্তি উৎপাদন করেছিল, কে তোমার হচ্ছে জম্মু কাশ্মীর। অরবিন্দ ঘোষ কাকে দ্য প্রফেট অফ এ গ্রেট পলিটিক্যাল ক্রিস্ট, অর্থাৎ একটি মহৎ রাজনৈতিক মতের পয়গম্বর বলে সম্মানিত করেছিলেন, কাকে, বিপিনচন্দ্র পালকে। বিপিনচন্দ্র পাল আর কি নামে পরিচিত, দেখো লাল বাল পাল। লাল মানে কি লাল লাজপত রায়, বাল মানে কি বাল গঙ্গাধর তিলক, পাল মানে কি বিপিনচন্দ্র পাল। তিনি লাল বাল পাল মানে পরিচিত। দেখো এই যে রাসবিহারী বোস, যিনি INA ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন কোথায়, সিঙ্গাপুরে গিয়ে, যেটা পরে কী হয়েছিলেন সুভাষচন্দ্র বোসকে হ্যান্ডওভার করেছিলেন। কি বলছে, নিম্নলিখিত কোনটি জলজ ফার্ন, এটা কী হবে সালভানিয়া, উত্তর সি। কোন রাজ্য মোলাসিস বেসিন নামে পরিচিত, সেটা হচ্ছে মিজোরাম, মোলাসিস হচ্ছে মিজোরাম। আসামে কোন নদী আছে, আসামে আছে তোমার আছে ব্রহ্মপুত্র নদী। বিহারে কোন নদী আছে, গঙ্গা নদী বেসিন। রাজস্থানে তোমার কি আছে, মরুভূমি আছে, মরুস্থলী আছে। একই আছে তোমার আছে আরাবল্লী পর্বতমালা আছে রাজস্থানে।
তোমরা বলবে আরাবল্লী না বিন্ধ্য কোনটা আছে। দেখো বিন্ধ্যভূমি কী হচ্ছে তোমার আছে, দেখো বিন্ধ্যভূমি তোমার হচ্ছে এটা নর্থ আর ইস্টকে নর্থকে এবং সাউথকে যে ভাগ করছে কী হচ্ছে কি, সেটা তোমার হচ্ছে আরাবল্লী, সরি বিন্ধ্য, এটা তোমার হচ্ছে আরাবল্লী পর্বত। চলো, কে হুমায়ুন নামার রচনা করেন, কী হবে, তার বোন গুলবদন বেগম। আবুল ফজর ছিলেন আইনি আকবরী আবুল ফজর। বীরবলের আরেক নাম কি, বীরবলের নাম হচ্ছে মহেশ দাস, মহেশ দাস। তো লিখেছে লোরিঙ্গা ম্যানগ্রোভ কোথায় অবস্থিত, সে তোমার হচ্ছে উড়িষ্যাতে অবস্থিত। যদি বলা হয় ভারতবর্ষের সবচেয়ে বেশি ম্যানগ্রোভ কোথায় আছে, তাহলে সেটা কী হতে হবে, বেশিরভাগ মানুষ ভুল করবে, সেটা পশ্চিমবঙ্গ মারবে না, সেটা কী হবে, সেটা তোমার হবে অন্ধ্রপ্রদেশ। যদি বলা হয় ওয়ার্ল্ডের সবচাইতে বড় ম্যানগ্রোভ কোথায় আছে, সেটা কী হবে, সুন্দরবন। দেখো সুন্দরবন কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থিত, কিন্তু সুন্দরবনের বেশিরভাগটাই কিন্তু পশ্চিমবঙ্গে নয়, বেশিরভাগ তোমার হচ্ছে বাংলাদেশে অবস্থিত। এই জন্য এটা কিন্তু সবচেয়ে বড় তোমার অন্ধ্রপ্রদেশ হবে, পশ্চিমবঙ্গ হবে না। সুন্দরবন ডেল্টাতে পৃথিবীর সবচাইতে বড় ম্যানগ্রোভ অবস্থিত, সেটা কিন্তু পুরোপুরি ভারতবর্ষে নয়। যদি বলা হয় উপকূল রেখা, তাহলে কী হবে, প্রথম হবে গুজরাট, সবচেয়ে বেশি গুজরাটে অবস্থিত, তারপরে অন্ধ্রপ্রদেশ। সবচেয়ে কম বলা হয় কোথায়, উড়িষ্যা, তারপরে পশ্চিমবঙ্গ, মানে সেকেন্ড লোয়েস্ট তোমার পশ্চিমবঙ্গ। কে দ্বিতীয়বারের জন্য ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন, কী হবে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি কিন্তু দুইবার নয়, তিনি 3 বার রাষ্ট্রপতি হয়েছিলেন তোমার, কতবার, 3 বার। তিনি এই সব করেছিলেন, একবার হয়েছিলেন ভিভির, একবার হয়েছিলেন, আর তিনি রাষ্ট্রপতি হননি। বর্তমান পর্যন্ত এখন পর্যন্ত ম্যাক্সিমাম টাইম তোমার রাষ্ট্রপতি হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কুমারী নদী কোন নদীর উপনদী, সে হচ্ছে কংসাবতী নদীর উপনদী, হচ্ছে কুমারী নদী। পশ্চিমবঙ্গের দক্ষিণে কে বলাই, দামোদর নদী বলাই। মহানদী কোথায় অবস্থিত, মহানদী তোমার হচ্ছে উড়িষ্যার প্রধান নদী তোমার হচ্ছে মহানদী। তোমরা আমাকে বলবে অজয় নদী পশ্চিমবঙ্গের কোন জায়গায় অবস্থিত, বা মেন একটা শহর নাম বলো, যে শহরে অজয় নদী তোমরা দেখতে পাওয়া যায়। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন, চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। ভারত সরকারের প্রথম আইন অফিসার কে, তিনি ছিলেন অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, মানে ভারতের অ্যাটর্নি জেনারেল। জুলাই প্রধান কি, ভারতের প্রধান বিচারপতি কে ছিলেন, এটা হচ্ছে সুপ্রিম কোর্টের, মানে বিচারপতির হেড হচ্ছেন, মানে আইনের হেড হচ্ছেন কে, প্রধান বিচারপতি। আইনকেও হেড করে, কিন্তু আইন অফিসার নয়। আর কেন্দ্রীয় আইনমন্ত্রী তিনিও অফিসার নয়। পূর্বঘাট পর্বতমালা পশ্চিম পর্বতমালার মিলিত কোথায় আছে, তোমার হচ্ছে নীলগিরি পর্বতে। যদি ভারত ম্যাপটা তোমরা দেখে থাকো, দেখো এইখানে তোমার আছে কোথায়, তোমার নীলগিরি পর্বত আছে, যেটা কেরালা, কর্ণাটক আর তামিলনাড়ু, এই 3টে জায়গা তোমার কী অবস্থিত, এই নীলগিরি পর্বত তোমার টাচ করে আছে। তো নীলগিরি পর্বতের সহজ নাম কি,
দোদা বেতা। কি বলছে, গৌতম বুদ্ধের বাণী প্রথম প্রচারকে বলা হয় কি? ধর্মচক্র পরিবর্তন। এগুলো ছিল সারনাথে। প্রথম সারনাথে কী হয়েছিলেন? ধর্মপ্রচার করেছিলেন বলে তাকে বলে কি ধর্মচক্র পরিবর্তন। কি কী বলে দেখো, মহাভিনিশ কর্ম কী ছিল? মানে তিনি যে দেশ ভারত ছেড়ে বাড়ি ছেড়ে ত্যাগ করেছিলেন, কার জন্য? তিনি ধর্ম প্রচারের জন্য না, শিষ্য মানে গুরু হওয়ার জন্য। যখন বাড়ি ত্যাগ করেন তখন কী বলা হয়? মহাভিনিশ কর্ম। আজ বলা হয় তার যে সিম্বল কী ছিল? তার সিম্বল ছিল ঘোড়া, মানে হর্স, ঘোড়া। তার কারণ কি? তিনি ঘোড়ায় চড়ে বাড়ি ত্যাগ করেছিলেন। এগুলো যে সারনাথ কী ছিল? হুইল। বর্তমানে যে আমাদের যে তিরিঙ্গাতে আছে, মানে যে পতাকা দেখবে মাঝখানে কী আছে? চক্র আছে একটা, সেটা হচ্ছে হুইল বলা হয় চক্রতে। সেখানে 24টা স্পক আছে দেখবে, তবে এভাবে আছে না, সেটা 24টা আছে। সেটা কি? এই সারনাথ থেকে নেওয়া হয়েছে। ধর্মঘোষ মানে ধর্ম ই করছে যে, আর যে মহাভিনিশ কর্মণ, মহাপরিনির্মাণ মানে কি? মারা যাওয়ার পর বলাই মহাপরিনির্মাণ। যদি বলাই এর সিম্বল কী ছিল? এর সিম্বল তোমার ছিল কি? স্তূপ। মানে যখন মারা যায় কী হয়? একটা স্তূপ তৈরি করে, সে হচ্ছে স্তূপ, হচ্ছে মহাভিনিশ কর্ম। আর এই সময় কী ছিল? ভারতের প্রথম কথা 483 বিসিতে তিনি মারা গেছিলেন। এই সালেই প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল 483 বিসিতে। তবে কী বলছে, ইস্টের সন্ধান বা ফার্মেন্টেশন করার ক্ষমতা দায়ীকে হচ্ছে জাইমেজ। বাংলায় তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? কেশবচন্দ্র সেন। সরি ভুল বললাম, না, কী হবে? দেবেন্দ্রনাথ ঠাকুর। কোথায়? 1839 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন? তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠা করেছিলেন। পুনরাচিত কবে ছিল? 1932 সালে। কার সঙ্গে ছিল? আম্বেদকরের সঙ্গে গান্ধীজির। কার? বি.আর. আম্বেদকরের সঙ্গে গান্ধীজির হয়েছিল। কিন্তু গান্ধীজি সাইন করেননি, তাহলে কে সাইন করেছিলেন? মদন মোহন মালব্য। তিনি গান্ধীজির হয়ে সাইন করেছিলেন। তখন গান্ধীজি তখন ছিলেন জেলে ছিলেন, জেল থেকে সাইন করেছেন। কিন্তু জেলে থেকে তিনি এতই অনশন করেছিলেন যে তার শরীর শক্ত ছিল না, তখন গান্ধীজির হয়ে মদন মোহন মালব্য সাইন করেছিলেন। আজকের লাস্ট কোশ্চেন, এলাহাবাদ প্রশস্তি এর রচয়িতাকে হচ্ছে হরি সেন। তিনি কে ছিলেন? তিনি ছিলেন সমুদ্রগুপ্তের সহকবি ছিলেন হরি সেন। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক মেরে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করিও নতুন ভিডিও পাওয়ার জন্য। শেষ পর্যন্ত ধন্যবাদ। তোমার দিন শুভ হোক।